জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘুরছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সানিম রিথা। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় প্রতীক হিসেবে নৌকাকে তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছে এনসিপি। একই সাথে শাপলাকে বরাদ্দ না দিলে রাজনৈতিকভাবে মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা। দুপুর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে শাপলাকে এনসিপির প্রতীক বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে একথা জানান দলটি। এসব এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আইনগতভাবে শাপলা পেতে বাধা নেই, বাধা আসলে রাজনৈতিকভাবে লড়াই করার ঘোষণাও দেন তিনি। এনসিপির নেতারা ব্রিফিংয়ে আরও বলেন, 4টি আলাদা উপাদান নিয়ে জাতীয় প্রতীক গঠিত। এসব উপাদানের মধ্যে ধানের শীষসহ কয়েকটি প্রতীক বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রতীক হিসেবে আছে, তাই এক্ষেত্রে শুধু শাপলাকে জাতীয় প্রতীক বলা ঠিক নয় বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু তাদের স্থগিত থাকা অবস্থায়ও তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তো আমরা এই বিষয়টি কমিশনের নজরে এনেছি। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। 2 নম্বর জিনিস হলো, আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। দেশের মানুষ গণ অভ্যুত্থানের পর পুরনো দুর্নীতি ও মাফিয়াতন্ত্রে ফিরতে চায় না বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনে এনসিপি নতুন ব্যবস্থাপনার বাস্তবায়নের দাবি জানান তিনি। দুপুরে পিরোজপুরে পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা বলেন। জুলাই পদযাত্রার 13তম দিনে দুপুরে পিরোজপুর শহীদ মিনারে পথসভায় বক্তব্য রাখেন নাহিদ ইসলাম। এর আগে সকাল থেকেই সেখানে ভিড় জমান নেতা কর্মীরা। এ সময় নাহিদ বলেন, কেউ কেউ শুধু নির্বাচন চাচ্ছে, কিন্তু এনসিপি চাচ্ছে সংস্কার করে আওয়ামী লীগের বিচারের পর নির্বাচন দিতে। নতুন দেশ গড়ার আহ্বান নিয়ে এনসিপি কাজ করছে বলেও জানান নাহিদ। তুমুল বৃষ্টির মধ্যে পথসভায় সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা উপস্থিত ছিলেন। আমরা দুর্নীতির ব্যবস্থায় ফিরে যাইতে চাই না, আমরা মাফিয়াতন্ত্রের ব্যবস্থায় ফিরে যাইতে চাই না। আমাদের আন্দোলনের সময় আমাদের স্লোগান ছিল বৈষম্য, বৈষম্য বিরোধী সমাজ গড়তে হবে। সমাজে নানা ধরনের বৈষম্য, ধর্মের বৈষম্য, শ্রমিকের সাথে বৈষম্য, এই সকল বৈষম্য, গরিবের সাথে বৈষম্য, এই বৈষম্যগুলো দূর করতে হবে। আমরা রাজপথে আছি, আমরা থাকবো। আপনাদেরকে চাঁদাবাজ, দখলদার, দুর্নীতিবাজদের থেকে মুক্ত করতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ সবসময় বুক চিতিয়ে লড়াই করবে। জুলাই যাত্রার 13তম দিনে পিরোজপুরের পর এবার ঝালকাঠিতে পথসভা করছেন এনসিপির নেতাকর্মীরা। এ নিয়ে আরও জানাতে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে যুক্ত হচ্ছেন ফেরদাউস সোহাগ। সোহাগ, ঝালকাঠিতে পথসভার পাশাপাশি আর কোন কোন কর্মসূচি আছে কিনা, দলটির কেন্দ্রীয় নেতাদের কর্মসূচি ঘিরে স্থানীয়দের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা অপেক্ষা করছি, শুরু হওয়ার কথা ছিল আপনি যেভাবে বলেছেন, কিন্তু এখন পর্যন্ত শুরু হয়নি। কারণ এনসিপির যে নেতৃবৃন্দ ঝালকাঠি আসার কথা, ওনারা ঝালকাঠি জেলার মধ্যে ঢুকেছেন ঠিকই, কিন্তু তারা পথে বিভিন্ন জায়গায় একটু থামছেন। এই কারণেই কিন্তু এখন পর্যন্ত ঝালকাঠির এই চত্বরটিতে, যেটিকে বলা হয়ে থাকে ঝালকাঠির ফায়ার সার্ভিস চত্বর, সেখানটিতে এখনও তারা উপস্থিত হননি। তো যেহেতু এখানে শুরু হয়নি, তবে এখানে উৎসুক জনতা এবং উৎসুক মানুষ এবং যারা এনসিপির ঝালকাঠির রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা হাজির হয়েছেন অনেক আগে থেকেই। তারা অপেক্ষা করছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য। একটু জানিয়ে রাখি, দেশ গড়তে জুলাই পদযাত্রা এটি শুরু হয়েছিল কিন্তু 1 জুলাই, সেটি আজকে 13 তারিখে এসে ঝালকাঠিতে রয়েছে। ঝালকাঠির এই আয়োজন কাভার করার জন্য কিন্তু বরিশাল থেকে এবং ঢাকা থেকে এবং ঝালকাঠির স্থানীয় সাংবাদিকরাও রয়েছেন। আমরা কথা বলেছিলাম ঝালকাঠির যিনি
যিনি এনসিপির নেতা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে খুব শীঘ্র অর্থাৎ অল্প সময়ের মধ্যেই এনসিপির নেতৃবৃন্দ ঝালকাঠির এই ফায়ার সার্ভিস চত্বরে এসে পৌঁছবেন এবং তিনি এখানে যে কর্মসূচিগুলো করবেন, এখানে একটি পথসভা করবেন। পথসভা ছাড়াও কিন্তু এখানে পদযাত্রা রয়েছে, তিনি ঝালকাঠি শহরের বিভিন্ন জায়গায় গণসংযোগ করবেন বলে আমরা জানতে পেরেছি। এই কার্যক্রমটি যদি সুষ্ঠু সুন্দর হতে পারে সেজন্য এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। নিজেরাই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে অন্যান্য যারা রয়েছেন এনসিপির নেতৃবৃন্দ তারাও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় কিন্তু নিজেরাও পদক্ষেপ গ্রহণ করেছেন। অর্থাৎ একটি সুন্দর সুষ্ঠু ভাবে যাতে পরিকল্পনা এবং অনুষ্ঠান হতে পারে, পদযাত্রা হতে পারে, সেটি আমরা দেখছি যে তাদের চেষ্টার কমতি নেই। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এখানে কিন্তু ছোট ছোট মিছিল আসছে এনসিপি নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে, স্বাগত জানিয়ে। আমরা এই মুহূর্তে দেখছি একটি নলছিটি উপজেলা থেকে, ঝালকাঠির নলছিটি উপজেলা থেকে একটি মিছিল এসেছে এবং এই মিছিলটি কিন্তু এখানকার যে এনসিপি নেতৃবৃন্দ আসবেন তাদেরকে স্বাগত জানিয়ে এসেছে। এরকম আমরা আরও বেশ কিছু ছোট ছোট মিছিল আসতে দেখেছি বিভিন্ন জায়গা থেকে, যারা এই মিছিলগুলো এসেছে শুধুমাত্র এনসিপি যারা নেতৃবৃন্দ এসেছেন তাদের প্রোগ্রামকে সফল করার জন্য। একটু জানিয়ে রাখি, আজ রোববার পিরোজপুরের শহীদ মিনারে কিন্তু বক্তৃতা করেছেন এই এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি কিন্তু বলেছিলেন যে চাঁদাবাজদের অত্যাচারে ব্যবসা করা যাচ্ছে না, ঢাকায় পাথর মেরে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে এবং এই ধরনের ঘটনা যেন আর কখনোই না ঘটে এবং এই ধরনের ঘটনা না ঘটে এবং বাংলাদেশকে একটি স্থিতিশীল সুন্দর পরিবেশ যাতে দেওয়া যায়, যাতে সবাই সুন্দরভাবে বসবাস করতে পারে, সেই লক্ষ্যে তারা কাজ করছেন এবং দেশ সংস্কারের জন্য কাজ করছেন। তা এনসিপি নেতৃবৃন্দ এখানে পৌঁছলে পরে আবার আমরা যুক্ত হব, আপনাদেরকে জানিয়ে দেবো। এতটুকু ছিল ঝালকাঠি শহর থেকে এনসিপি নেতৃবৃন্দ যে পথসভা করবেন তার সবশেষ খবর। ঝালকাঠি থেকে এনসিপির পদযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। জরুরি অবস্থা ঘোষণার আগে মন্ত্রিসভা ও বিরোধী দলীয় নেতার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে সংবিধানের 141 অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবে বলা হয় 141 কয়ের 1 ধারা মতে রাষ্ট্রপতি যদি মনে করেন দেশে জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে, বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ বিদ্রোহের দ্বারা দেশের কোনো অংশের নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, তাহলে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। তবে এই বিধান কার্যকরের আগে মন্ত্রিসভা ও বিরোধী দলীয় নেতার লিখিত অনুমোদনের প্রয়োজন হবে বলে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। দ্বিতীয় পর্যায়ের 12তম বৈঠকের সূচনা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, 31 জুলাইয়ের মধ্যেই দলগুলোর সাথে ঐক্যমত্যে পৌঁছে জুলাই সনদ ঘোষণা করতে চায় ঐক্যমত্য কমিশন। আমাদের কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দ্রুততার সঙ্গে এই একটি জাতীয় সনদে উপনীত হতে হবে। সেটার লক্ষ্য আমাদের 30 জুলাইয়ের মধ্যে যে কোনো প্রক্রিয়ায়, বড়জোর আমরা 31 তারিখ পর্যন্ত যেতে পারি। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক এই জায়গায় একটা যৌক্তিক জায়গায় আসা এবং জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের প্রতি এটা হবে আমাদের যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনের একটি পদক্ষেপ। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে আরও 2 জন সহ এখন পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, যে কোনো সময়ে চিরুনি অভিযান চালানো হবে। এদিকে এই ঘটনার বিচারের দাবি এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দুপুর থেকে এই দাবিতে হাসপাতালের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এর আগে গেল বুধবার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে এবং পাথর মেরে হত্যা করে সন্ত্রাসীরা। পরের দিন ওই ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতর বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় 19 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। চাঁদাবাজি, দখলবাজি, রাজধানীতে মিটফুডে যে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নারকীয় হত্যাকাণ্ডের ঘটনাসহ দেশব্যাপী সম্প্রতিকালে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, এসব হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
এসব ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঢাকা কলেজ প্রতিবাদ সমাবেশ করেছে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। সকালে ঢাকা কলেজের মূল ফটকের সামনে এই সমাবেশ হয়। এ সময় শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেন, দেশের চলমান অস্থিরতার জন্য রাজনৈতিক দলগুলোই দায় নিতে হবে। দেশ কোনো চাঁদাবাজি ও সন্ত্রাসের প্রশ্রয় দেওয়া হবে না। এ সময় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমালোচনা করে বলেন, দেশের এমন পরিস্থিতির জন্য তাদের ক্ষমতায় বসায়নি শিক্ষার্থীরা। সোহাগ হত্যার বিচার দ্রুত সম্পন্ন করে দেশের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানান তারা। রাজনৈতিক দলগুলো থেকে যেতে চাই, আপনারা বিপ্লব পরবর্তী সময়ে যে সহনশীল আচরণ করার কথা ছিল তা করেননি। যারা দেশে অরাজকতা শুরু করেছে, সেটা যে দলই হোক, বিএনপি, শিবির, এনসিপি, আপনারা ভীত হন, আপনার ইতিহাস দেখে ভীত হন। সরকারের অভ্যন্তরে আওয়ামী লীগের দোসররা ঘাপটি মেরে বসে আছে বলেই অন্যায়কারীদের গ্রেপ্তার করা হচ্ছে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে সিলেট মহানগরীর পিটিআই মিলনায়তনে মহানগর বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডাক্তার জাহিদ হোসেন মিটফোর্ডের ঘটনা প্রসঙ্গে বলেন, বিএনপি মব ভায়োলেন্সে বিশ্বাস করে না, বিএনপি আইনের শাসনে বিশ্বাস করে। মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে বিএনপি বহিষ্কার সহ সব ধরনের প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এখনও জড়িত অনেককে গ্রেপ্তার না হওয়ার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি। বিএনপি অতীতেও অন্যায়কারীদের প্রশ্রয় দেয়নি, আগামীতেও দেবে না বলে এ সময় আশ্বস্ত করেন জাহিদ। সভায় মহানগর বিএনপির শীর্ষস্থানীয় নেতারা সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিটফোর্ডে যে নৃশংস ঘটনা ঘটেছে মিটফোর্ডের সামনে, তার প্রতিবাদ শুধু জানাই নাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তার সব ক্ষেত্র থেকে, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সব কিছু থেকে সেই সমস্ত সদস্যদেরকে বহিষ্কার করে তাদের বিরুদ্ধে গ্রেফতারের জন্য দাবি জানিয়েছে। সেই সাথে কি বলছে, যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকেও গ্রেফতার করেন, যারা এই নৃশংস হিনিয়াস অপরাধটা করেছে তাদেরকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার অনেককেই করা হয় নাই। বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ, এমন সংবাদের জেরে আগামী 5 দিনের মধ্যে যুগান্তরের সম্পাদককে ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে এক ব্রিফিংয়ে আইন নোটিশের কথা সাংবাদিকদের জানান তিনি। বলেন, যুগান্তর পত্রিকার উদ্দেশ্যে প্রণোদিতভাবে সরাসরি বিএনপিকে জড়িয়ে সংবাদ প্রকাশ করেছে, অথচ পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্বে, কিন্তু যুগান্তর বলছে বিএনপির চাঁদাবাজির সাথে জড়িত। স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি বিএনপিকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি। বলেন, বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড দল নয়, অন্য দলে আশ্রয় নিয়ে পরে আত্মপ্রকাশ না করে বিএনপির নেতাকর্মীরা। 5 দিনের মধ্যে চেয়েছি, যদি উনি 5 দিনের মধ্যে আমাদের ডিমান্ড ফুলফিল না করেন, ওনার বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল লাইবিলিটিস অ্যাক্রিউ করবে এবং যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। একটি বা দুইটি রাজনৈতিক দলের টার্গেট হয়েছে বিএনপি রাজনৈতিক দল হিসাবে। এই টার্গেট কিলিং যেমন শেখ হাসিনা করেছে, ঠিক তেমনি স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি টার্গেট করছে বিএনপির বিরুদ্ধে। বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে আজকে কমিশনের পক্ষ থেকে একটি সংশোধিত প্রস্তাব হাজির করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরেও ফ্লোর থেকে একটি প্রস্তাব এসছে। এর অতিরিক্ত হিসেবে অতীতে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকেও একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটি লিখিত আকারে উপস্থাপিত করা হয়নি আজকে, কিন্তু আমরা আশা করছি যে আগামী পরশুদিন এই বিষয়ে আমরা আলোচনা অব্যাহত রাখব এবং সেই আলোচনা অব্যাহত রাখার স্বার্থে কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেই প্রস্তাব প্রয়োজনে সংশোধন করা হবে, যার মধ্য দিয়ে ইতিমধ্যে যে সমস্ত প্রস্তাব ফ্লোরে উপস্থিত হয়েছে সেগুলোকে বিবেচনা করে এবং কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব হাজির করা হয়েছে আজকে, সেগুলোকে সমন্বিত করে আমরা একটি প্রস্তাব হাজির করতে পারব বলে আশা করছি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ
পারব। আমি এই সুযোগে আবারও রাজনৈতিক দলগুলোকে আন্তরিক এবং সত্ত্বেও প্রতিদিন জাতীয় ঐক্যমত্য কমিশনের আহ্বানে উপস্থিত থাকছেন, আলোচনা করছেন, আন্তরিকভাবে আলোচনা করছেন, হৃদ্যতাপূর্ণভাবে আলোচনার মধ্য দিয়ে পরস্পরের বক্তব্য অনুধাবন করার চেষ্টা করছেন, বিভিন্ন রকম প্রস্তাবে ত্রুটি বিচ্যুতি এবং শক্তিগুলোকে পর্যালোচনা করে তারা তাদের পক্ষ থেকে প্রস্তাব দিচ্ছেন। এতে এটা স্পষ্ট যে রাজনৈতিক দলগুলো একটি বড় রকমের ঐকমত্যে পৌঁছতে সর্বাত্মকভাবে চেষ্টা করছেন। তাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং আমরা আশা করছি যে জুলাই মাসে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শেষে ব্রিফ করছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় বিরোধীর 2 কর্মচারীকে গ্রেপ্তার দেখিয়ে 22 জুলাই হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সেই সাথে পলাতক ভিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তির প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলায় পরবর্তী শুনানি 16 জুলাই। সকালে 2 মামলায় গ্রেপ্তার 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর মধ্যে আবু সাঈদ হত্যা মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেলকে, আরেকজন বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী আনোয়ার পারভেজকে। তাদের দুজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 22 জুলাই ট্রাইব্যুনালের হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। এছাড়া পলাতক ডিসি হাসিবুর সহ 24 জনের বিরুদ্ধে 7 দিনের মধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দ্বিতীয় দিনের মতো মামলায় আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 8 জনকে তোলা হয় আদালতে। আগামী 16 জুলাই মামলার পরবর্তী দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। 5 জন শহীদের লাশ এবং 1 জন আহতকে একসাথে যে পুড়িয়ে নির্মম নিষ্ঠুরভাবে পৈশাচিক কায়দায় তাদের লাশগুলো পুড়িয়ে দিয়েছে, সেই মামলাটি ছিল। এই মামলাতে 8 জন আসামি কাস্টডিতে আছে, আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনো ট্রাইব্যুনালে আসেনি, এসে পৌঁছায়নি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, আনিসুল হক, বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। রোববার দুপুরে ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান। এ সময় তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণের করবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর। 2019 সাল থেকে সরকার পতনের আগ পর্যন্ত 11টি গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা 16 জনের জড়িত থাকার অভিযোগ আনা হয়। ভুক্তভোগীরা বলেন, শুধুমাত্র বিএনপি করার অপরাধে তাদের বিগত সরকারের নির্মম নির্যাতনের শিকার হতে হয়। বিভিন্ন সময় তাদের বিভিন্ন রকম যে নির্যাতন করেছে সেই বর্ণনা দিয়ে তাদেরকে ইলেকট্রিক শর্ট দিয়েছে, বিভিন্ন অত্যাচার করেছে, সেই সমস্ত অত্যাচারের বর্ণনা দিয়েছে। বিএনপির একটি রাজনৈতিক দল করে তারা এই কারণে, এবং বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য যারা বিএনপির দলে আর তারা কোনো প্রকার ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে না পারে, মিছিল করতে না পারে, সমাবেশ করতে না পারে, এই কারণেই তাদেরকে এই অপহরণ করেছিল। 24-এর গণ অভ্যুত্থানে গণহত্যার উৎসাহদাতা হিসেবে অভিযুক্ত শিক্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের প্ল্যাটফর্ম সাদা দল। সেই সাথে অভ্যুত্থানে বিক্ষোভকারীদের উপর গুলি নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনারও বিচার চেয়েছেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয়ে বাংলার পাদদেশে বিএনপিপন্থী শিক্ষকদের প্ল্যাটফর্ম সাদা দলের মানববন্ধনে এসব দাবি তুলে ধরেন শিক্ষকরা। তারা অভিযোগ করেন, 3রা আগস্ট গণভবনে শেখ হাসিনাকে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হওয়ার জন্য পরামর্শ দেন কিছু শিক্ষক। অভিযুক্ত সেসব শিক্ষকদের বিচার না হলে অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে মন্তব্য করেন তারা।
দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত হয়েছেন তাদের ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল করে তাদের বিরুদ্ধে অন্যান্য ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। সমাজের বিভিন্ন কর্নার থেকে শেখ হাসিনার মদতপুষ্ট এবং তাকে তোয়াজ করার জন্য একটা গোষ্ঠী দাঁড়িয়ে গেছিল। সেই গোষ্ঠীর কন্টিনিউয়াস সাপোর্টের কারণে কিন্তু শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট এসেছে। জুলাই বিপ্লবে যাদেরকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি অবশ্যই নিশ্চিত করতে হবে, না হলে প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো। সবাইকে ফ্যাসিস্ট বিরোধী ঐক্যবদ্ধ হয়ে সবাই যেন আমরা একসাথে কাজ করতে পারি, চলতে পারি এবং এই ফ্যাসিস্টদের চিরতরে দমন করতে পারি। সিলেটে এক কাপ চাকে কেন্দ্র করে হোটেল কর্মচারীকে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। পুলিশ জানায় সকালে নগরীর কাজীর বাজারের শাপলা রেস্টুরেন্টে চা খেতে যান স্থানীয় আব্বাস মিয়া। এ সময় চা দিতে দেরি হবে জানালে হোটেল কর্মচারী রুমানের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এ সময় রেস্টুরেন্টের মালিক নিরঞ্জন ঘোষ এ বিষয়ে মীমাংসা করেন। এর কিছুক্ষণ পর আব্বাস মিয়া তার পরিবারের সদস্যদের সাথে নিয়ে রুমানের উপর হামলা চালায়। এক পর্যায়ে ছুরিকাঘাত করলে মারাত্মক জখম হয় সে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর পালিয়ে যান অভিযুক্ত আব্বাস মিয়া ও তার সহযোগীরা। এই যে নির্মম কাণ্ড করছে আমার মামুর ঘর বাইর লোকে যারা করছে তার আর বিচার চাই আমি। আমরা গরিবে যদি হলো আমরা অত্যাচার করে আমরা বাসমুখিলা আইস মারছে আমার বাইরে খাইলে আমারে মারবো। তাৎক্ষণিক সংবাদ পেয়ে লোকজন তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনার পরপরই জানতে পেরেছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, হাসপাতালে গিয়েছে, লাশের সুরত হলো করা হয়েছে এবং যারা ঘটনা ঘটেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। যে কোনো মুহূর্তে তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর, ছাত্র কল্যাণ পরিচালক সহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের 3 নেতার উপর ছাত্রদলের হামলার ঘটনার বিচারের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। সকালে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে উপাচার্য ভবন অবরোধ করে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। 2 জন শিক্ষকের উপর হামলার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ভূমিকা না নেয়ার নিন্দা জানান তারা। 24 ঘন্টার মধ্যে তদন্ত কাজ সম্পূর্ণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা গ্রহণ, হামলায় সরাসরি জড়িতদের বহিষ্কার করে বিচারের আওতায় আনার সহ সাবেক শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্য ক্যাম্পাসে প্রবেশে নিষিদ্ধের দাবি জানান তারা। কর্মসূচি শেষে শিক্ষার্থীদের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয়। উপাচার্য জানান তারা ইতিমধ্যে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আশ্বাসও দেন তিনি। জুলাইয়ে যার মাথা ফেটেছে তাকে আপনি ছাত্রলীগ ট্যাগ দিয়ে এভাবে মারতে পারেন না। এবং এটা বলার পর উনার প্লাস সদস্য সচিব শামসুল আরিফিনের অনুসারীরা প্রথম দফা আমাদেরকে এখানে আঘাত করে। সামনের সারিতে থেকে আন্দোলন করতে গিয়ে আমার সাথে আহত হয়েছিল। আপনি তাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারতে পারেন না, কিন্তু তখন সে আমার উপরে চড়াও হয়ে বলে যে তুইও ছাত্রলীগ। এটা বলে আমার উপরে তারা বেধরক মারপিট শুরু করে দেয়। যদি আমাদের 24 আওয়ার্সের মধ্যে যদি কোনো কিছু গ্র্যান্টেড না হয় তাহলে আমরা আমাদের ডিপার্টমেন্ট তো বন্ধ রাখবই। আমরা কোনো আমাদের স্টাডি রিলেটেড কোনো কাজই আমরা কন্টিনিউ করব। বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সর্বাধিক শক্তিশালী কমিটি ফর্ম করা হয়েছে। এই কমিটি রিপোর্টের উপর ভিত্তি করে ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরেস্ট সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে 12তম দিনের বৈঠক শেষে ব্রিফ করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। অধিকার আছে আরেকটা বিষয় ওই দিন আলাপে এসেছিল, সেটা হচ্ছে কারো বিরুদ্ধে লাঞ্ছনামূলক, নির্যাতনমূলক, নিবর্তনমূলক কোনো আচরণ করা যাবে না। ওই বিধানটা আসলে আর্টিকেল 35-এর সাবসেকশন 5-এ উল্লেখ আছে। তারপরেও সেদিন সেটা উল্লেখ করেছিল। তা আমরা সেটা দ্বিমত তখন পোষণ করিনি, এই জন্যে যে জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে জরুরি আইন ঘোষণা হলেও, জরুরি অবস্থা ঘোষণা হলেও। সেই জন্য সেই সময় আমি খুব একটা এটা নিয়ে আপত্তি তুলে নেই, বিকজ এটা অলরেডি প্রোটেক্টেড আছে। তারপরেও 18 করতে চাইলে কোনো অসুবিধা ছিল না। কিন্তু আজকে যখন পুরো 35 আর্টিকেলে উল্লেখ করলো তখন বললাম যে এটা তো অলরেডি জরুরি অবস্থা ঘোষণা করলে আর্টিকেল 35 ওর ভিতরে পড়েই না। তারপরেও যেহেতু সবাই বিবেচনা করেন যে তারপরেও উল্লেখ থাকতে হবে, থাকুক,
সেই হিসাবে রাখা। তো এই হচ্ছে জরুরি আইন সম্পর্কে আজকের ঐক্যমত্য। আর প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আপনারা জানেন এর আগেও 1-2 দিন আলোচনা হয়েছে। হাউজে সবাই একমত যে রাষ্ট্রপতির যে সীমাহীন ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এখন আছে আর্টিকেল 95-এ, যে বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া যায় যদি তার প্রধান বিচারপতি হওয়ার জন্য যে অন্যান্য যোগ্যতা আছে সেগুলো থাকে। সেখানে হাইকোর্ট ডিভিশন বা আপিলেট ডিভিশন বা অন্য কোনো ক্রাইটেরিয়া ওখানে কোনো কিছু উল্লেখ করা নাই। তো সেই জন্য সেটা আমাদেরই প্রস্তাব ছিল যে রাষ্ট্রপতিকে এখানে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে যেহেতু তিনি স্বাধীন সাংবিধানিকভাবে, সেই ক্ষেত্রে চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকে নিয়োগের জন্য আমরা বাধ্যবাধকতা রাখি। এবং আপিল বিভাগের আমাদের দলীয় অবস্থান ছিল জ্যেষ্ঠতম 3 জনের মধ্য থেকে যেন করা হয়। পরে হাউজে আলোচনার পরে আমরা একটা জায়গায় এসেছিলাম যে সিনিয়র মোস্ট 2 জনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন। তো সেই ক্ষেত্রে কোনো দল আপত্তি জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যেষ্ঠতম যিনি হবেন একজন তাকে যেন করা হয়। তো এখানে আমাদের কিছু অবজারভেশন ছিল যে আমাদের অতীত অভিজ্ঞতা বলে যে সিনিয়র মোস্ট যিনি হলেন তিনি অত্যন্ত বিতর্কিত বা দুর্নীতিগ্রস্ত বা এরকম অনেক। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পুরান ঢাকার গ্যান্ডারিয়ায় বাসিন্দারা ভূমি সংক্রান্ত জটিলতা ও ভাঙাচোরা সড়কের কারণে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে রয়েছেন। ভোগান্তি অবসানে রাজধানীর লোহারপুলে জহির রায়হান নাট্যমঞ্চ থেকে পোস্তাগোলা পর্যন্ত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে নাগরিক কমিটি। বক্তারা বলেন 2011 সালে সূত্রপুর মৌজায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাস মহলের নামে যে নিষেধাজ্ঞা জারি করা হয় তা এখনও প্রত্যাহার হয়নি। ফলে প্রায় 30 থেকে 35 লাখ মানুষ নিজেদের পৈতৃক সম্পত্তির খাজনা দিতে পারছে না। এতে তাদের জমির নামজারি, সম্পত্তি হস্তান্তর, ভবন নির্মাণ এবং ব্যাংক ঋণ নেওয়ার মতো মৌলিক অধিকারগুলো থেকে বাধাগ্রস্ত হচ্ছে। এমনকি সরকারও কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। তাই অবিলম্বে খাসমহল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এছাড়া লোহারপুল থেকে পোস্তাগোলা পর্যন্ত সড়কের দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্থানীয়দের চলাচলে তৈরি হচ্ছে ভোগান্তি। মানববন্ধনে সড়ক সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নাগরিক কমিটি। এই মহাসড়কটি আজকে প্রায় 6 মাস যাবৎ খানাখন্দরে পরিণত হয়ে আছে। এই রাস্তাটিকে সরকারের এবং সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ নাই এটা মেরামত করার জন্য। 2টা ঈদ গেছে, রমজান গেছে, এই রাস্তার কোনো কুল কিনারা হয় নাই। অতএব আমাদের দাবি আগামী জুলাই 30 তারিখের পূর্বে আমরা চাই এই রাস্তা জনগণের চলাচলের উপযোগী করার যাতে করে দেয়। প্রথমবার বেঁচে যাওয়া টাকা ফেরত পাচ্ছেন হাজিরা। বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম খরচ হওয়ায় 8,28,90,000 টাকা ফেরত দেওয়া হচ্ছে প্রায় 5,000 হাজিকে। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এবারই প্রথম হজ ব্যবস্থা নিয়ে তেমন কোনো অভিযোগ শোনা যায়নি মুসল্লিদের কাছ থেকে। অভিযুক্ত হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে আগেভাগেই ব্যবস্থা নিয়েছিল সরকার। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন জানান, হজ ব্যবস্থাপনায় সরকারের ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নাই। বাড়ি ভাড়াসহ অন্যান্য সেবা খাতে চার্জ কম লাগায় উদ্বৃত্ত টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন, খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে। 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব।
এনবিআর বিলুপ্তির পর গঠিত নতুন 2 বিভাগের সচিব নিয়োগে প্রশাসন ক্যাডারের সঙ্গে দ্বন্দ্বের জেরে কর্মকর্তারা আন্দোলনে নামেন, যা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল। এমন মন্তব্য করেছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ব্যবসা বাণিজ্য, শিল্প, বন্দর ও রাজস্ব আদায় কার্যক্রম অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে গঠিত উপদেষ্টা পরিষদ কমিটি তাদের অগ্রগতি তুলে ধরতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করা হয়। জ্বালানি উপদেষ্টা জানান, এনবিআরকে 2 ভাগ করার বিষয়ে অধ্যাদেশ মৌলিক ত্রুটি ছিল। যারা এটা করেছেন তারা খানিকটা চতুরতা আশ্রয় নিয়েছিলেন। অধ্যাদেশে সংশোধনের সুপারিশ দেবে এই কমিটি। আরও বলেন, সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগে নীতিমালা করা হবে। এদিকে কর্মকর্তাদের আন্দোলনের ফলে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এগুলো এনবিআরের যে এই নামটা এটা না থাকা সহজেই ভালো। 2টা ডিভিশনের কথা বলা হয়েছে, সেই 2টা ডিভিশন হওয়া ভালো। অধ্যাদেশের কিছু ত্রুটি আমরা আইডেন্টিফাই করছি, তো সেই ত্রুটিগুলি আমরা সংশোধনের জন্য সরকারকে পরামর্শ দেব। সমস্যাটার সূত্রপাত হচ্ছে যে বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে অন্যান্য ক্যাডারের যে বিরোধ, এবং এইটা ওই যে শুল্ক আবগারি এবং আয়কার, এটা প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। সড়ক ও নৌপথ সহ যেখানে চাঁদাবাজির খবর পাওয়া যাবে সেখানে অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। দুপুরে শরীয়তপুর পুলিশ লাইন্সে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সুধী সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশে তিনি আরও বলেন, জঙ্গিবাদ নিয়ে গত সরকারের আমলে লাগাতার মিথ্যাচার হয়েছে। দীর্ঘ 16 বছর পর সেই অবস্থা থেকে দেশ মুক্তি পেয়েছে। নতুন বাংলাদেশে নতুন পুলিশ হিসেবে কাজ করার সুযোগ পাওয়ার কথাও জানান তিনি। সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, গণ অভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্য, সুশীল সমাজের সদস্য ও জেলা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে গণ অভ্যুত্থানে নিহত শরীয়তপুরের শহীদ 14 পরিবারকে উপহার সামগ্রী তুলে দেন ডিআইজি রেজাউল করিম। চাঁদাবাজি চলবে না, কোনো সন্ত্রাসী চলবে না, এবং চাঁদাবাজ যেখানেই পাওয়া যাবে সেখানেই ধরা হবে। এটা আমি আপনাদেরকে দৃঢ়কণ্ঠে বলতে পারি। চট্টগ্রামে সরকারি জায়গা উদ্ধারে অভিযানে নেমেছে প্রশাসন। সকালে নগরীর উত্তর কাট্টিলির রসমণি ঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের 40 একর জায়গা দখল মুক্ত করতে উচ্ছেদ শুরু হয়। এতে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সাথে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে স্থাপনা ভেঙে দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়। দখলদারদের দাবি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যোগসাযোগে এসব জায়গা এতদিন ব্যবহার করছেন তারা। সাগর উপকূলের নগর অংশে পানি উন্নয়ন বোর্ডের 40 একর জায়গায় প্রভাবশালীদের সহায়তায় বিভিন্ন স্থাপনা গড়ে ওঠে। সম্প্রতি এসব জায়গা দখল মুক্ত করতে নির্দেশ দেয় মন্ত্রণালয়। এরপরেই প্রশাসনের সহায়তায় উচ্ছেদের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় 3 দিনব্যাপী উচ্ছেদ কর্মসূচি নেওয়া হয়েছে আপাতত। তবে ভূমির যে পরিমাণ আমাদের আসলে আরও সময় লাগবে, এবং আমরা ম্যাসিভ আকারে উচ্ছেদ প্রক্রিয়া কন্টিনিউ রাখবো, যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রক্রিয়া। আসলে 1-2 দিনেই এটা সমাপ্ত হয় না, এবং রেগুলার যদি না করা হয় তাহলে আবার দেখা যায় যে আবার ফিরে আসার সম্ভাবনা থাকে অবৈধ ভোগ দখলকারীদের। শনিবার ইসরায়েলি হামলায় গাজায় আরও 110 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে রাফার দক্ষিণাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে অন্তত 34 জনের। এনে গেল 6 সপ্তাহে ত্রাণ শিবিরে ইসরায়েলি হামলায় নিহতদের সংখ্যা 800 ছাড়ালো। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, আল জাজিরার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগে থেকে কোনো ধরনের সতর্কতা দেয়া ছাড়াই ত্রাণ শিবিরে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। শনিবার যে ত্রাণ কেন্দ্রে হামলা হয়েছে তার তত্ত্বাবধানে ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদতপুষ্ট সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা GHF। শুক্রবার জাতিসংঘ একটি প্রতিবেদনে দাবি করে, গেল মে থেকে যেসব সহায়তা কেন্দ্রে IDF হামলা করেছে তার অধিকাংশই GHF পরিচালিত। বিতর্কিত এই সংস্থার সঙ্গে গাজায় ত্রাণ সহায়তা কার্যক্রম চালিয়ে যেতে এরই মধ্যে আপত্তি জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। এদিকে ত্রাণ কেন্দ্রে ছাড়াও শনিবার হামলা হয়েছে গাজার তুফা, জাবালিয়া, বেইত, হানুন সহ উত্তরের বেশ কয়েকটি অঞ্চলে।
was sheltering these people and many other strikes come against the গুলশান একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এই জায়গাটাকে আরো সবল করে তোলা দরকার। আমাদের এখানে আমরা যারা আছি আমরা সবাই প্রায় বয়োবৃদ্ধ মানুষ, অনেকেই আছি একেবারে ইলিটারেট, এই আইটি সেক্টর সম্পর্কে ধারণাই নাই, বলতে পার দ্বিধা নেই এতটুকু। এই জায়গাটাতে ইয়াংদেরকে আরো বেশি সামনে আসা দরকার এবং প্রবলভাবে আসা দরকার। কারো অনুমতির অপেক্ষা করার দরকার নেই। প্রতিটি যে এক একটা ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্যে এই ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। এই কথাটা আমি আগেই বলে নিচ্ছি এই জন্যে যে এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে, চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। আমি তা আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই, তার নাম ধরে তার কথা বলে তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আমি তাই অনুরোধ করব যে যারা তোমরা এই কাজটা করছো তারা তোমরা আরো ব্যাপকভাবে করো, আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে করো, আরো বেশি যারা এই কাজের সঙ্গে জড়িত আছেন তাদেরকে সঙ্গে নিয়ে করো। আমাদের একটা খুব বড় দুর্বলতা আছে বিএনপির, এটা আমাকে অনেকে স্বীকার করবেন কিন্তু জানি না, আমরা পড়তে চাই না। পড়াশোনাটা আমাদের কাছে একটা মানে খুব একটা ভালো বিষয় না, এটাকে বদলাতে হবে, পড়তে হবে বেশি করে। এই যে আজকে ডাক্তার সাহেবের কথা শুনে আমরা সবাই খুব খুশি হলাম, মাহবুবুল্লাহ সাহেবের কথা শুনে সবাই খুব খুশি হলাম, মাহাদিনের কথা শুনে সবাই খুব খুশি হলাম। এরা কিন্তু পড়াশোনা করে ওই কথাগুলো বলছেন, যেটা শুনে আমরা আপনার সমৃদ্ধ হচ্ছি, ভালো লাগছে। তো সেই পড়াশোনাটা যত বাড়ানো যাবে তত কিন্তু লড়াইটা তত শক্ত করে করা যাবে। এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে এবং পড়তে হবে সব বিষয়ে, সব বিষয়ে, শুধুমাত্র একটা বিষয়ে পড়লে হবে না। ওরা কি বলছে সেটাও পড়তে হবে, ওরা কি জায়গায় একটা আক্রমণ করছে সেটাও জানতে হবে, একই সঙ্গে আমি কি বলবো, কিভাবে উত্তর দেব, সেই বিষয়গুলো আমাকে জানতে হবে। গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কথা বলছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পার্লামেন্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও জাতিসংঘের পর্যবেক্ষক সংগঠন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা AIAE এর সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের বিষয়ে ভাবছে ইরান। শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই তথ্য নিশ্চিত করেছেন। যদিও সংস্থাটিকে আবার পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ ও পরিদর্শনের অধিকার দেওয়া হবে কিনা এ নিয়েও সংশয় আছে তেহরানের। আন্তর্জাতিক এই পর্যবেক্ষক সংস্থাকে আবারও পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের সুযোগ দিলে এর নিরাপত্তা ঝুঁকি বাড়বে এমন আশঙ্কা থাকায় এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইরান। দেশটির পার্লামেন্টের বিধান অনুযায়ী আন্তর্জাতিক পরমাণু শক্তির সংস্থাকে আবারও নিউক্লিয়াস সাইটে পর্যবেক্ষণের লাইসেন্স দিতে হলে ইরানের নিরাপত্তা পর্ষদের সর্বোচ্চ ধাপ সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অনুমতি প্রয়োজন হবে। 1 আগস্ট থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র ও মেক্সিকোর পণ্য 30% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভবিষ্যতে যদি তারা পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয় তাহলে আরও কয়েক গুণ আমদানি শুল্ক আরোপের করার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার ইউএর পক্ষ থেকে জানানো হয় 1 আগস্টের আগে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার মাধ্যমে এই শুল্ক দ্বন্দ্ব সমাধানের প্রত্যাশা করছেন তারা। তবে শুক্রবার ইউই প্রধানকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্র মন্তব্য করে জানিয়েছে বহুদিনের অংশীজনের হওয়া সত্ত্বেও ইউরোপের সঙ্গে বাণিজ্য করে সম্পূরক কোনো সুবিধা পাচ্ছে না ওয়াশিংটন। চলতি সপ্তাহে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের পণ্যের উপর 30% আমদানি শুল্ক চালুর ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা কার্যকর হতে পারে আগস্টের 1 তারিখ থেকে। এবার খেলার প্রসঙ্গ। ডাম্বুলাই সিরিজের দ্বিতীয় টি-20তে সন্ধ্যা 7টায় শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজে টিকিয়ে রাখার লড়াইয়ে টাইগারদের এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই। এর আগে টেস্ট সিরিজ হারের পর লাল সবুজরা হেরেছে ওয়ানডে সিরিজও।
টি-20 সিরিজের প্রথম ম্যাচে 7 উইকেটে হেরে এই ফরম্যাটেও বাজে শুরু হয়েছে লিটন মিরাজদের। এই ম্যাচ হারলে শ্রীলঙ্কা সফরে খালি হাতেই ফিরতে হবে বাংলাদেশকে। সেক্ষেত্রে কলম্বোতে শেষ ম্যাচটি শুধুই হবে আনুষ্ঠানিকতা। ইনজুরির কারণে প্রথম ম্যাচে না থাকা জাকের আলী ফিরতে পারেন স্কোয়াডে। অন্যদিকে প্রথম ম্যাচে দুর্দান্ত শ্রীলঙ্কাকে মাঠে নামতে পারে অপরিবর্তিত দল নিয়ে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।